হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত অ্যান্ড জুয়েলার্স। এটা সেই বাড়ি যার দোরগোড়ায় আলপনা এঁকেছেন আমাদের মায়েরা, এই বাড়ির চারধারে বেড়া দিয়েছেন আমাদের বাবারা, আর এই বাড়ির ভেতরের বাগানে অনবরত ফুল ফুটিয়ে চলেছেন আমাদের সন্তানেরা, ছেলে মেয়েরা। সেই রকম এক সন্তান, সেই রকম এক মেয়ে আজ আমাদের সঙ্গে আছেন। আমি আজকে প্রথমে ডেকে নেব ঐন্দ্রিলা শর্মা, বাবা মাকে নিয়ে আসছেন। ঐন্দ্রিলা, স্বাগত। কিন্তু ঐন্দ্রিলাকে নিয়ে আমাদের মন খানিকটা ভরেছে, আর খানিকটুকু আমরা পূরণ করে নেব যাকে দিয়ে। তার নাম ভাগ্যশ্রী মান্না। ঐন্দ্রিলা, স্বাগত। আমি বহরমপুর থেকে এসেছি। বহরমপুর? হ্যাঁ, মুর্শিদাবাদ। তো আমি ওখানে কাশেশ্বরী স্কুলে ক্লাস 12-এ পড়ি। আমার বাবা ডক্টর উত্তম শর্মা পাঁচগ্রাম হসপিটালে আছেন। আচ্ছা, নমস্কার। আমার মা শিখা শর্মা, নমস্কার। নার্সিং স্টাফ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। বাহ, আমরা বলি ভগবান আর মানুষের মাঝখানে দূত হলেন ডাক্তারবাবু। তা আপনার আনন্দে আছেন আজকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। মেয়ের জন্য এখানে আসতে পেরে খুবই গর্বিত এবং আনন্দিত। আর ডাক্তার নিয়ে কি বলবেন? একটা ইনফরমেশন দেওয়ার আছে। মাই মাদার ইজ এ ভেরি গুড ফাইটার। তাই নাকি? মার দুবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। আচ্ছা। 2007 আর 2008-এ। কিন্তু দুবারই মা একদম লড়াই করে আমার পাশে একদম সম্পূর্ণ সুস্থভাবে বসে আছেন। আপনি তো আজকে মানে আমাদের একটা রত্ন, মানে এই কারণে আপনার ভেতরে অনেক গল্প আছে, সেই গল্পগুলোকে জেনে আমরা সাহসী হব এবং তারপর বলতে পারবো যে কোনো কিছুই আমাকে পৃথিবীতে আটকে রাখতে পারে না যতক্ষণ না আমি নিজেকে আটকে রাখি। আমি যদি নিজেকে খুলে দিই, নিজেকে মেলে ধরি, নিজেকে প্রকাশ করি, আমার প্রকাশ কেউ আটকাতে পারে না। আপনার সমস্ত গল্প শুনবো। ঠিক আছে। ভাগ্যশ্রী, নমস্কার, আমি তো ভাগ্যশ্রী মান্না। আমি এসেছি হাওড়া শালকিয়ার বামুনগাছি থেকে। আমি এই সবে আমি এমএসসি পাশ করেছি কম্পিউটার সায়েন্সে। এখন আমি ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি, আর সাথেই 2 মাস হলো আমি নরসিংহ দত্ত কলেজে গেস্ট টিচার হিসেবে জয়েন করেছি। ও বাবা, আবার পড়াচ্ছো? হ্যাঁ, বাহ। অ্যাকচুয়ালি আমি সবসময় ছোটবেলা থেকে বাবা মা দুজনকে অনেক স্ট্রাগল করতে দেখেছি। তো আমার মনে হয় যে এখন সময় হয়ে গেছে বাবা মার পাশে একদম ঢাল হয়ে দাঁড়ানোর। তো সে কারণে বাবার সঙ্গে আলাপ করিয়ে দাও। আমার বাবা আমার লাইফের ফার্স্ট আইডল। আমি শঙ্করলাল মান্না। উনি পেশায় টোটো ড্রাইভার। আর আমার মা শ্রীমতী মনোরমা মান্না। মনোরমা দেবী খুব সুন্দর দেখাচ্ছে। আপনি কি আজকে স্পেশালি সেজেছেন আমাদের এখানে আসার জন্য? হ্যাঁ, একদম একদম সিম্পল। এই প্রথম জীবনে প্রথম হয়তো আমি মানে সাজা। আমি আপনাকে বলবো যে এরপর থেকে এরকম করে সাজবেন। মানে হ্যাঁ, আমি জানি যে আপনাকে না সাজলেও খুব সুন্দর লাগে, কিন্তু সাজলেও তো অন্যরকম লাগে, সেটা তো ওনার দরকার হয়। আমরা 4টে ইচ্ছে পূরণ করে থাকি বাবা মার জন্য। সেই 4টে ইচ্ছে পূরণের জন্য আমাদের 4টি ধাপ পেরোতে হয়। প্রথম ধাপে থাকে 50 পয়েন্ট, 100 পয়েন্টে গেলে দ্বিতীয় ধাপ পূর্ণ হয়, 150 পয়েন্টে গেলে তৃতীয় ধাপ পূর্ণ হয়, আর 200 পয়েন্ট তখন আমাদের চতুর্থ ইচ্ছে পূরণের জন্য অর্জন করতে হয়। আর যদি কেউ থাকে এমন প্রতিযোগী, এমন খেলোয়াড় থাকে, তারা হয়তো 250 বা 300-তে যদি চলে যায়, তখন তাদের জন্য একটা স্পেশাল গিফট আমার তরফ থেকে থাকে। আর এই পুরো ধাপগুলো পেরোনোর জন্য 7টা মোট প্রশ্ন থাকে। তার মধ্যে 6টা প্রশ্ন সরাসরি, মানে আমি প্রশ্ন করব, উত্তর দেওয়া হবে। একটা প্রশ্ন পারলে 25 পয়েন্ট পাওয়া যায়। এরপরে থাকবে ম্যাজিক কোয়েশ্চেন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে একসাথে 50 পয়েন্ট পাওয়া যায়। আর এর মাঝখানে পুরো খেলাটায় 2বার বাবা মার কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। বেশ ঐন্দ্রিলা, তোমার প্রথম ইচ্ছেটা জানতে চাই। বাবা মার 25তম বিবাহ বার্ষিকী ছিল 2015-তে। আচ্ছা, তোমার বাবার 25 বছর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বাবা মার 25 বছর বিয়ে হয়ে তোমার গেছে। বাবাকে দেখে মনে হয় না? দেখে মনে হয় এই দিলে হলো আর একটা বিয়ে। আপনি অবশ্য রাগ করবেন, আপনার সঙ্গেই দেওয়া যাবে আবার। তো
25 বছরের বিবাহবার্ষিকী পালন করার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো আমি চাই যে 26 বছর বিবাহবার্ষিকী, যেটা সামনের মাসে আছে, তো সেটা আমি এই মঞ্চে বেশ ভালো করে আমি পালন করতে চাই। তোমার এই প্রথম ইচ্ছের জন্য প্রথম ধাপের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। পাহাড় আর উপত্যকার মায়াময় রাজ্য সিকিম, তারই পূর্বাংশে রয়েছে অপরূপ সৌন্দর্যে ঘেরা এই হ্রদ। সিকিমের মানুষের কাছে এটি অতি পবিত্র, পর্যটকদের কাছেও এটি বিশেষ আকর্ষণের। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে বদলাতে থাকে এর রং, আর শীতকালে গোটা লেকটি পরিণত হয় জমাট বরফে। এই লেকটিকে আমরা কি নামে চিনি? সিকিমের একটি হ্রদ, এইটির নাম কি? সিকিম গেছো? না, আমি সিকিম যাইনি। এটা কিন্তু খুব চেনা, আমরা মাঝে মাঝে এর নাম বলে থাকি নানান আলোচনায়। সিকিম লেক। তুমি বললে তাই নেব উত্তরটা। তুমি উত্তর জানা নেই? দেখে নি আসল উত্তরটা কি, দেখা যাক। ये छंगू लेक है, ये बहुत पवित्र लेक है। अभी दिन में कम से कम 1200-1300 गाड़ी आता है, टूरिस्ट लोग बहुत आता है, सब मानता है इसको। এই যাত্রায় তোমার কাছ থেকে উত্তর পাওয়া গেল না। ভাগ্যশ্রীর কাছে জেনে নেব তোমার বাবা মার জন্য প্রথম ইচ্ছে পূরণ কি করতে চাও? আমাদের ওখানে ভীষণ লোডশেডিং হয়। বাবা সকাল ভোরবেলা 3:30-র সময় বেরোয় টোটো নিয়ে, সারাদিন গাড়ি চালিয়ে দুপুরে আসে, দুপুরে ওই গরমের মধ্যে থাকে, দেন রাত্রিরে প্রচন্ড কারেন্ট, মানে বাবার ঠিকঠাক ঘুমও হয় না, মারও খুব কষ্ট, বাবার সাথেই ওঠে, সাথ দেয়। তো আমি চাই যে অ্যাটলিস্ট এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য ইনভার্টার হলে খুব ভালো হয়, যাতে অ্যাটলিস্ট আমার ঠিক আছে বাট বাবা মার রুমটা অ্যাটলিস্ট যেন ফ্যানটুকু অন্তত যেন চলে, যাতে বাবা নিশ্চিন্তে ঘুমাতে পারে। ও যেমন বলছিল, ওর প্রতিটি মুখের প্রতিটি মাসল কাজ করছিল, ওর ভেতর ওর বাইরে সমস্ত একাকার হয়ে যাচ্ছিল। আপনার ওখানে বসে তখন কেমন লাগছিল? আমার তো ভালোই গর্ব হচ্ছে, মানে আনন্দ কি বলবো বোঝাতে পারছি না। ওর জন্য যে আমরা এখানে আসতে পেরেছি, এটা মানে বলতে পারছি না ভাষায়। খুবই খুশি আমি। যাদের বাবার একটু কম শিক্ষিত, খুব একটু মানে এই গাড়ি চালায় কি রিক্সা চালায়, তারা না একটু এডুকেটেড হয়ে গেলে বলতে লজ্জা পায়। আমার নিজের অনেক বন্ধুকে দেখেছি, কিন্তু আমার সেখানে কোনো লজ্জা নেই। আই এম ভেরি প্রাউড যে আমার বাবা টোটো চালায়, আর সেই চালিয়ে যে আমাদের বড় করছে, প্লাস আমাদের গোটা সংসার চালাচ্ছে। আই এম ভেরি হ্যাপি, ভীষণ হ্যাপি আমি। তোমরা ছিলে বলেই আমার ভাবনা পেল ভাষা। না, আমি জানি না তোমার কোন বন্ধুরা এরকম করেন, হ্যাঁ, কিন্তু আমি বলবো তারা হতভাগ্য। সত্যি তাই। তারা হতভাগ্য এই কারণে, সে তার বাবাকে লুকোচ্ছে না, আসলে সে নিজের কাছে নিজেকে লুকোচ্ছে। মা কি বলবে? আমি যেগুলো পাইনি বা করতে পারিনি, আমি চাই আমার মেয়ে সেগুলো করুক। তাই তো। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশীরা আমাকে বলে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে দিয়ে দে, অত পড়াশোনা করে কি করবি। আমি তখন ওদেরকে বলতাম যে মেয়ে আমার কাছে বোঝা নয়, ও আমার কাছে বোঝা হয়নি, ও আমার কাছে গর্ব। এরকম মানে আপনি বলতে চাইছেন ওকে বইতে পারলে আনন্দই হয়? আনন্দ, খুবই আনন্দ। কিন্তু ওর বিয়ে থা দেবেন তো? হ্যাঁ, দেব। হ্যাঁ? আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, মানুষের মতো মানুষ হোক, এটাই আমার সব থেকে। বিয়ে হয়ে গেলে মন খারাপ হবে? সে তো নিশ্চয়ই কষ্ট করে মানুষ করেছে, সে তো কষ্ট নিয়ে হবে। কিন্তু একটা সোনার টুকরো জামাই হবে নিশ্চয়ই। বেশ, প্রথম প্রশ্ন যেটি যাচ্ছে সেটা খুব মন দিয়ে দেখো এবং এর উত্তর দাও, এবং 25 পয়েন্ট তোমার সংগ্রহে নিয়ে নাও। দেখা যাক।
একটা তৈরি করা হলো, এই যে তৈরি করা হলো এটাকে কি বলে? এটা তো সন্দেশে তৈরি করা যে ছাঁচটা, ওইটা তো তাহলে আমরা এটাকে কি বলবো? সন্দেশ তৈরি করা ছাঁচ, কাঠের? কাঠের। দেখেছো তুমি কাঠের হ্যাঁ, মধ্যে মিষ্টি ছানা? দোকানে আমি দেখেছি ওই কিছু ছানার ওইগুলো দিয়ে এরকম চেপে এরকম উল্টে দেয়, ওই ছাঁচের সন্দেশটা তৈরি হয়। এটাই তোমার ফাইনাল উত্তর? হ্যাঁ। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? তোমার ছাঁচ এই উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। মিষ্টির ছাঁচ, তার মানে তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে। 25 পয়েন্ট তোমার ঝুলিতে হাজির করতে পেরেছো। ঐন্দ্রিলা, তোমার কাছে আসবো। প্রথম ধাপের সেকেন্ড কোয়েশ্চেনটা তোমার জন্য কি আছে আমরা সেটা সামনে দেখব এইখানে। গভীরে যাও, আর গভীরে যাও, গভীরে যাও, আর গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও, গভীরে যাও, আর গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে কিউ দিল यूं सताए, बीते हैं रात पर नींद ना आए, जागी आंखों में सपनों के साए, सजते हैं यूं कि नींद ना आए। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন, কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। রূপঙ্কর, ধন্যবাদ। এই যে তোমায় দেখা পেলাম, এ বড় বড় পাওয়া। ওরে বাবা, আমি তো তোমাকে দেখতে পেলেই ওটা বিশাল বড় পাওয়া হয়ে যায় সব কথা। তোমার গানের কদর আমরা সবাই করি এবং তুমি আবার গান শোনালে আমরা আবার মুগ্ধ হলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে ছোট্ট প্রশ্ন, আমরা 3টে গান শুনেছি, সেই 3টি গান 3টি ছবি থেকে নেওয়া, সেই 3টি ছবির নাম তোমার কাছে জানতে চাইছি। এ তুমি কেমন তুমি, জাতিস্বর। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না, চুপি চুপি রাত, চলো লেটস গো। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, আর গভীরে যাও 22 শ্রাবণ। গভীরে যাও, আর গভীরে যাও, ঠিক? হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে। ঠিক মনে হচ্ছে? দেখা যাক।
বেশ, ভাগ্যশ্রী তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ও কোনো ভুল বলেছে? I don't want to challenge. এবার চলে যাই আসল লোকের কাছে, যে আমাদের এই উত্তর জুগিয়ে দেবে। রূপঙ্কর, তুমি বললে চলো লেটস গো থেকে চুপি চুপি রাত, গভীরে যাও হচ্ছে 22শে শ্রাবণ, আর জাতিস্বরের গানে তুমি কেমন তুমি। তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। প্রথম ধাপের দ্বিতীয় প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিয়ে 25 পয়েন্ট দখল করে নিয়েছো। এবারে এই দ্বিতীয় প্রশ্ন যেটা তোমার জন্য অপেক্ষা করে আছে, এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ। প্রথম ধাপের দ্বিতীয় প্রশ্ন, মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। পৃথিবীর প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়টি আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও একসময় শিক্ষা লাভের জন্য নানা দেশের বিদ্যার্থীর সমাগম হতো এখানে। কুষাণ স্থাপত্যে গড়া এই বিশ্ববিদ্যালয়ে 5 বছর অধ্যয়ন করেছিলেন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং। তার বিবরণী থেকেই জানা যায় যে সেই সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 10,000 আর অধ্যাপক সংখ্যা ছিল 2,000। প্রধান আচার্য ছিলেন ধর্মপালের ছাত্র সর্বশাস্ত্রে বিশারদ শিলভদ্র। এটি কোন বিশ্ববিদ্যালয়? নালন্দা। নালন্দা বিশ্ববিদ্যালয়। আমার দুটো নিয়ে কনফিউশন হচ্ছে, নালন্দা না তক্ষশিলা, বাট নালন্দা, গো ফর ইট, যা হবে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, তোমার এই নালন্দা বিশ্ববিদ্যালয় উত্তরটা নিলাম। এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা দিয়ে তোমার প্রথম ইচ্ছে পূরণ হলো নাকি আমরা একটু হোঁচট খেলাম। নালম শব্দের অর্থ পদ্ম, আর দা শব্দের অর্থ জ্ঞান। পদ্ম জ্ঞানের প্রতীক, তাই জ্ঞান দানের জন্য স্থাপিত এই মহাবিহার তথা অবৈতনিক বিশ্ববিদ্যালয়টির নাম নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, শুভেচ্ছা। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। আমরা উৎসব করি, আমরা উদযাপন করি, এসো। খুব আনন্দ লাগছে। বাবা কি মনে হচ্ছে? কষ্ট হচ্ছে একটু ভেতরে, আনন্দের কষ্ট হয় না। আর মা, মা কি বলবে? এটা যে ও পেয়ে আমাদেরকে দিচ্ছে, এটা আমার খুবই আনন্দ, খুব খুশি। এইটা একটা আলো দেয়, শক্তি দেয়, কিন্তু আপনার শক্তি হচ্ছে ও। ঐন্দ্রিলা, হ্যাঁ অন্যের ইচ্ছে পূরণ হতে দেখলে তোমার আনন্দ হয়? হ্যাঁ, আনন্দ তো হয়, সাথে সাথে নিজের ইচ্ছে পূরণটা হলে আরো বেশি আনন্দ হয়। তা তুমি একটা ইচ্ছে করেছো, সেটা তো পূর্ণ হয়ে যাবে আমি জানি, হতেই হবে। দেখা যাক। কিন্তু এরকম অনেক ইচ্ছে আছে তোমার যেটা মনে হয় যে এটি বোধহয় পূর্ণ হবার নয়, নাকি তোমার মনে হয় যে যদি আমার ভেতরে শক্তি থাকে, আমার মধ্যে প্রত্যয় থাকে, বিশ্বাস থাকে, তাহলে পূর্ণ হবে, যেমন তোমার মা? হ্যাঁ, একদম, অবশ্যই। দুবার ক্যান্সার আক্রান্ত হয়েও আমি সুস্থ, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি রোগের থেকে সামাজিক সমস্যাতে যেন বেশি ভুগেছিলাম। যেমন আমার মেয়ে তখন ক্লাস 5-এ পড়ে, ও যখন ক্লাসে বসতো, তো যেহেতু আমি ক্যান্সার আক্রান্ত, অটোমেটিক্যালি ওর কাছের বন্ধুরা ওই বেঞ্চ থেকে উঠে যেত। আবার এমনও হয়েছে, টিউশন দিয়েছি, তারা বন্ধু বান্ধব মিলে তারা আগের থেকে পড়ে সেই টিউশন স্যারের কাছে। মেয়ে যখন গেছে, তারা বিভিন্ন অছিলায় পড়া তাই স্যারের কাছ থেকে ছেড়ে দিয়েছে। তার একটাই কারণ, তার মা ক্যান্সার পেশেন্ট।
শুধু তাই না, আমি তো একটা জায়গায় চাকরি করি, সেই চাকরির জায়গাতেও নার্সিং যে অথরিটি সেই সময়ে তিনি বলেছেন ও আর কতদিন, একে নিয়ে ভাবার তোমাদের জায়গা নেই, তার মানে আমি চলে যাব। এই সব জায়গা থেকে না আমার বাঁচার ইচ্ছেটা আরো বেড়ে গেছিল, বাহ, যে এনিহাউ আমাকে বাঁচতেই হবে এবং আমার দুই মেয়েকে আমি তাদের জায়গা মতো প্রতিষ্ঠিত করে দেবই দেব। আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি এই মঞ্চ থেকে বলতে চাইছি ক্যান্সার অ্যাওয়ারনেসটা আরো বাড়ানো দরকার। আমাদের সৌভাগ্য যে আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়েছি, আমাদের সৌভাগ্য যে আমরা আজকে কাছাকাছি বসতে পেরেছি। আমরা যদি আক্রান্ত হই তাহলে আমি জানি আজকে রোগে আক্রান্ত হব না, আজকে এমন একটা ভালোবাসায় আক্রান্ত হব, এমন একটা আয়ুতে আক্রান্ত হব যে আয়ু আমাদের অমর করবে। আমার দুই মেয়ে ওর মাকে এত গার্ড করে, মানে সেকেন্ড টাইম যখন ও আবার কেমো শুরু হয়, আবার অপারেশন হয়, তখন এই ছোট মেয়ে সব আয়নাগুলো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, প্রত্যেকটা আয়না। তা আমি ওকে বললাম, বাবা এটা কি করেছিস? না কিছু না। ওর মা করতো কি, যখনই আয়নার সামনে যেত সব চুল উঠে গেছিল, ওইটা দেখার পরেই হাওয়াও করে কাঁদত। প্রথমবার হয়েছিল এটা আর কি। ও সঙ্গে সঙ্গে সেগুলো সব বন্ধ করে দিল। প্রত্যেকটা ফ্যামিলির তো হার্ডশিপ আসবেই, কিন্তু সেটা একসাথে লড়তে হবে। সত্যি আমি খুব লাকি এই ফ্যামিলিতে জন্ম নিয়ে। অনেক ধন্যবাদ, আপনার জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতার কথা বললেন। আমাদের অপেক্ষায় আছে এবার একটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করতে পারবে। আমাদের তৃতীয় প্রশ্ন তোমার জন্য যেটা আছে, মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। এই তিনটে ছবির থেকে ক্লু নিয়ে একটা কমন শব্দ যেটা তিনটে ছবির সঙ্গেই যায়, এই নিচটায় বসাতে হবে। নাচ, যেমন কারণ ধুনুচি নিয়ে ধুনুচি নাচ করা হয়, বেশ, ময়ূর পেখম তুলে নাচে, আর ছৌ নৃত্য, মুখোশ আছে, ছৌ নৃত্য, নাচ। ভাগ্যশ্রী, তুমি কি অন্য কোনো উত্তর দিতে চাও? এবার দেখা যাক উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এর সঙ্গে সঙ্গে তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো, অর্থাৎ 25 পেরিয়ে 26-এ পা দেওয়া বাবা মার পুরনো হয়ে যাওয়া বিয়েকে নতুন আলোয় দেখবার জন্য আমরা এখন উৎসব করতে যাব। চলো। মালা বদল হবে এ রাতে, রাজে রাঙা বলো কোনে গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। বাজে সানাই বাজে, ঘুমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক তোলে না, ঘুমটা খুলে না, নোলক তোলে না, হাতের বাজু তোলে না। শাঁখ বাজে সানাই বাজে, ঘুমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক তোলে না। কোনে বউ ঘুমটা খোল, ও দুটি নয়ন তোল, কোনে বউ ঘুমটা খোল, ও
দুটি নয়ন তোর দেখে নেকে এলো চাঁদনা তলাতে মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে কনের বাড়ির মামা আর বরের বাড়ির পিসে, আমি এই দুপক্ষের তরফ থেকেই এই তত্ত্বটি হাতে তুলে দিতে চাই। Thank you. হ্যাঁ, জয় হোক। হ্যাঁ, অনেক শুভেচ্ছা। এবারে ভাগ্যশ্রী, তোমার পালা। তোমার দ্বিতীয় ইচ্ছেটা আগে জেনে নেব। আমার বাবা মা আমার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে, আমি প্রথমেই বলেছি। তো সেই স্যাক্রিফাইস বলতে ছোটবেলা থেকে দেখেছি বাবা মাকে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম তারা করে গেছে। আমার বাবা আগে প্রথমে বম্বেতে থাকতেন, ওখানে সোনার দোকানে কাজ করতেন, অন্যের দোকানে কাজ করতেন। তো একবার আমরা গিয়েছিলাম, আমার মাস্তুতো দাদা আমাদেরকে নিয়ে গিয়েছিল, কারণ বাপির পক্ষে তখন সম্ভব ছিল না আমাদেরকে নিয়ে যাওয়া। দাদা ওখানে থাকতো, ফ্ল্যাট ভাড়া নিয়ে আমাদের নিয়ে গিয়েছিল। তো আমরা গেছি, তো গিয়ে একদিন বাপির দোকানে বাপির সাথে দেখা করতে গেছি। গিয়ে দেখি আমি এমন একটা জিনিস দেখলাম যেটাতে আমি কোনোদিন ভুলতে পারবো না জিনিসটা। দেখি বাপি যে কাজ করে টেবিলটা, তার উপরে একটা সাদা পলিথিনের প্যাকের মধ্যে ভাত, ডাল আর একটা পেঁয়াজ আর একটু তরকারি দিয়ে এরকম করে লাগিয়ে ওখানে রাখা আছে। মানে সেটা হচ্ছে বাপির দুপুরের লাঞ্চ। আমার দেখে চোখে জল এসে গেছিল। ক্লাস 8-এ পড়ি, হয়তো অনেকটা বেশি মর্ম বুঝতে পারিনি। এটা বুঝতে পেরেছিলাম আমরা যাতে বাড়িতে বসে ভালো করে থালায় খাবারের পদগুলো সাজিয়ে খেতে পারি, তার জন্য বাবা ওই পরিমাণ ওইভাবে খায় ওখানে। আর ওইভাবে একটা দোকানের মধ্যে থাকা, খাওয়া, কাজ, শোয়া, সমস্ত কিছু। বাপি যখন আসতো এখানে তখন দেখতাম যে বাপি ওই মানে পিঠের মধ্যে না ওই পোকা কামড়ানোর মতো। তো বাপিকে জিজ্ঞেস করতাম যে বাপি কি হয়েছে এগুলো, তখন বাপি বলতো যে ওখানে যে ম্যাটের মধ্যে শুতো, সেই ম্যাটের মধ্যে ছাড় পোকা হতো। কোনোদিন ওই ম্যাটটাকে ওরা ক্লিন করে না, ওইভাবেই যতটা যা ঝেড়ে ঝুড়ে হয় কোনোদিন ওইভাবে ক্লিন করে না। ওই ছাড় পোকার কামড়, গোটা পিঠ তার ভর্তি হয়ে যেত। তো আমি যখন এইচএস দিই, বাবা আমি মাধ্যমিক যখন দিই, বাবা ওখান থেকে চলে আসে। মানে ওখানেও কাজও খারাপ ছিল, প্লাস নানান রকম অসুবিধা, আমরাও বড় হচ্ছি, দাদু দিদা বয়স হচ্ছে, তো এই কারণে বাবা চলে আসে। তো আমি 11-12 আমার সাবজেক্ট চুজ করেছিলাম কম্পিউটার, অপশনালটা। তো একদিন বাবাকে এমনি ক্যাজুয়ালি বলেছে যে বাবা একটা কম্পিউটার জানো তো এরকম প্রবলেম হচ্ছে, হলে খুব ভালো হয়। তো কিছুদিন পরে আমার বাড়িতে কম্পিউটারটা আসে। তো কম্পিউটারটা কিভাবে আসে, আমার বাবার ভীষণ শখ একটা বাইকের, ভীষণ শখ। তো বাবা ওইখানে থাকাকালীন টাকা জমিয়ে জমিয়ে এখানে এসে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিল। 5-6 মাস চালিয়েছিল বাইকটা। তারপর যেদিনকে শোনে যে এরকম আমার কম্পিউটার দরকার, বাবা নাকি অনেক ফ্রেন্ডসদের কাছে বলেছিল যে তোরা কি আমাকে হেল্প করতে পারবি। ওরা তখন এমন একটা কথা বলেছিল যেটা সত্যি আমি বাবাকে হ্যাটস অফ জানাই, যে সেই কথা শোনার পরেও বাপির মনে অদম্য শক্তি এসেছিল যে বাপি এই কাজটা করেছে। ওরা বলেছিল যে তোর এই ক্ষমতা, তুই এই ক্ষমতা নিয়ে স্বপ্ন দেখছিস। আমি সত্যি ভাবতে পারিনি এই কথাটা। আমরা কি নিয়ে বাঁচি, স্বপ্ন নিয়ে। দিনের পর দিন একটার পর একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নের তাগিদে আমরা ছুটে যাই। আর বাপির যেহেতু ইনকাম ভালো নেই, সে কারণে বলা হয়েছিল কি তুমি স্বপ্ন দেখো না। তো একটা মানুষ স্বপ্ন না দেখলে বাঁচবে কিভাবে? কিন্তু বাপি সে জায়গায় ভেঙে পড়েনি। বাপি কি করেছে, বাপি ভেবেছে আমাকে দাঁড় করাবে। তো বাপি নিজের বাইক বিক্রি করেছে তখন, দিয়ে সেই টাকায় আমার বাড়িতে কম্পিউটার এসেছে। তো এইরকমই একটা ব্যাপার হচ্ছে কি, আমার বাবা, আমরা যখন বম্বে গিয়েছিলাম তখন আমার মানে কবে আবার আসবো না আসবো সেরকম তো ঠিক ছিল না। তো বাবা কি করেছিল, ওর বাপি একটা বন্ধুকে বলেছিল, একই সাথে মানে বাপির থেকে সিনিয়র, তা কাজ করে একই দোকানে, তাকে বলেছিল তোর ক্যামেরাটা আছে, তুই আমাকে দিতে পারবি, তাতে মানে আমার ওয়াইফ আর মেয়ে এসেছে, কয়েকটা ছবি স্মৃতি হিসেবে তুলে রাখবো, আবার কবে আসবে। তারাও বাপিকে অপমান করেছিল, ক্যামেরায় তোর তুই অত টাকা ইনকাম করিস, যত টাকা আমার ক্যামেরাটার দাম, তুই ভাবছিস কি করে হাত দিবি। সেদিন আমি মানে এইসব তো আর বাবা আমাকে বলেনি, দুজনের মধ্যে কথা হয়, আমি সেইগুলো শুনেছি। আমি বাপিকে একটা ক্যামেরা গিফট করতে চাই। ভারী সুন্দর বলেছো, ভারী সুন্দর ইচ্ছে। সেই জন্য তোমাকে দ্বিতীয় ধাপে প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটার উত্তর দিতে হবে। সেটা কি আছে খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো।
ছেলেবেলা একজনকে চিনতাম, যার নাম ছিল রমাকান্ত কামার। লোকটি নেহাত ছাপোষা, কিন্তু নামটা খুব ইন্টারেস্টিং। কেন বলুন তো? দেখুন, এই নামটা বাঁ দিক থেকে যেরকম, ডান দিক থেকে ঠিক একই রকম। ইংরেজিতে এই শব্দগুলিকে বলা হয় প্যালিন্ড্রোম। ইংরেজিতে এরকম অনেক প্যালিন্ড্রোম শব্দ আছে, যেমন ম্যাডাম, ই, রেফা, রেস্কা। বাংলায় প্যালিন্ড্রোমের কোনো প্রতিশব্দ নেই, কিন্তু প্যালিন্ড্রোম অনেক আছে, যেমন কনক, সরস। এইবার আপনাদের একটি বাংলা শব্দ বলতে হবে যেটি ওই প্যালিন্ড্রোম। বলুন দেখি। যাকে দেখলাম ইনি মধু জ্যাঠা। উনি এরকম মাঝে মাঝে এসে এরকম আমাদের জ্ঞান দিয়ে যান এবং সত্যি শিখিয়ে যান। তা তোমাকে একটি বাংলা শব্দ বলতে হবে অন্তত 3টে অক্ষরে, যেগুলো বলে দিয়েছে তার বাইরে। প্যালিন্ড্রোম অনেক আছে, যেমন কনক, সরস। এইবার আপনাদের একটি বাংলা শব্দ বলতে হবে যেটি ওই প্যালিন্ড্রোম। ঐন্দ্রিলা, তোমারও চান্স আছে, তুমি ভাবতে থাকো। যদি চ্যালেঞ্জ করতে চাও, চ্যালেঞ্জ করতে পারো। অনেক শব্দ আছে কিন্তু। তুমি কি চ্যালেঞ্জ করার মতো জায়গায় চলে গেছো? ও এখনো ভাবছে। চ্যালেঞ্জ করতে চাও, ও যদি ছেড়ে দেয় তবেই দেখা যাক। আমরা তাহলে ধরে নেবো কি তুমি এই উত্তরটা দিতে পারলে না? পারবে। বেশ, ও চ্যালেঞ্জ করেছে, ওর কাছে চলে যাই। বলো। কটক। কটক আর নবীন। নবীন। কি মনে হচ্ছে তোমার, এটা ঠিক? যদি তুমি এটা পারো তাহলে 25 পাবে, আর যদি এটা ভুল হয়, ভুল বলে ধার্য হয়, তাহলে 25 তোমার মাইনাস হয়ে যাবে। বেশ, তোমার এই উত্তর নেওয়া হলো এবং তোমাকে জানানো যাক তোমার দিক থেকে ব্যাপারটা ঠিক। কিন্তু তবু আমারও একজন অভিভাবক আছে, সেই জ্যাঠামশাইয়ের কাছে চলে যাই, দেখে নি। এইরকম একটি বাংলা প্যালিন্ড্রোম হলো নতুন। অবশ্য আপনাদের অন্য কোনো শব্দ জানা থাকলে তাও বলতে পারেন। খুব সোজা শব্দ, নতুন। মহিম, নয়ন, কত কি, আরো কত কি। এত সুন্দর চোখ তোমার। তোমার কাছে যে উত্তর পেলাম সেটা ঠিক হয়েছে, অতএব তোমার ঝুলিতে 25 নম্বর চলে গেল। আর ভাগ্যশ্রী, তোমার এই উত্তরটা ভুল হলো। বেশ ঐন্দ্রিলা, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি জানতে চাই? আমরা তো দেখেছি যে ক্যান্সার ট্রিটমেন্ট করতে কতটা ব্যয়বহুল ট্রিটমেন্টটা। অনেক ছোট ছোট বাচ্চারা ক্যান্সার আক্রান্ত হয়, তাদের আর্থিকভাবে একটু সাহায্য করতে, এমন 2জন বাচ্চাকেও যদি সাহায্য করতে পারি তাহলে আমি কৃতজ্ঞ মনে করব নিজেকে। বাহ। ওর এই স্বপ্নের পেছনেও একটা কারণ আছে। এটা তো স্বপ্ন ঠিক না, বাস্তবতার যে কঠিন যে সংগ্রাম সেটাই ওকে শিখিয়ে দিয়েছে এই স্বপ্নটা। এবার গত বছর 5ই ফেব্রুয়ারি ছিল ওর বার্থডে। এবার 5ই ফেব্রুয়ারি রাত্রি তখন প্রায় 12টা বাজে। বলছে, বাবা আমার পেটে দেখো তো একটা শক্ত কেমন লাগছে। আমি তো মানে দেখেই একটু আটকে উঠলাম যে হ্যাঁ, একটা হাত দিয়ে দেখছি এটা শক্ত, মানে গোটা, যাকে ইংরেজিতে মাস বলে আর কি। দিয়ে ওর মা তো ভেঙে পড়লো। আমি বললাম ভাঙার কিছু নেই, দেখি কালকে রিপোর্ট করি। আমরা পরদিন তো বহরমপুর মেডিকেল কলেজে দেখালাম। দেখানোর পরে ওখানেই প্রাথমিকভাবে ডায়াগনোসিস হয়ে গেল যে ওটা পেটে একটা কার্সিনোমা, ইউইং সার্কোমা বলে, মানে ক্যান্সার। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, মানে পৃথিবী একদিকে, আমি একা একদিকে। নিজে ওর চিকিৎসা করতে করতে একটা নিঃস্ব অবস্থায় এসে ঠেকেছি। তারপর শুধু নিজের কাছে প্রশ্ন করছি যে ভগবান বলে যদি কিছু থাকে, সেই আবার আমার কাছে একটা পরীক্ষার জন্য পাঠালো। এই অবস্থায় ওকে বুঝতে দিলাম, ও জানেও না, বুঝতে দিলাম না। আমরা দিল্লি চলে আসি, এইমসে যোগাযোগ করি। বায়োপসি রিপোর্ট পেলাম আমরা দিন 7 পরে। রিপোর্টটা হাতে নিয়ে তো আমার চলার শক্তি নেই। দিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবু দেখে বলছে যে না, এটা এখন ওটি করা যাবে না, সাইজটা বড় হয়ে গেছে, এটা কিউরেবল, কিন্তু আপনাকে কেমোথেরাপিতে যেতে হবে।
ওর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, কিন্তু কোনো বহিঃপ্রকাশ নেই। আমি ওকে গিয়ে জড়িয়ে ধরলাম, ধরা ও হাওয়াও করে কাঁদছে, কারণ ও তো মাকে দেখেছে, মানে মায়ের যে কষ্ট, মায়ের যে যন্ত্রণা, প্রতি মুহূর্তে যন্ত্রণা, সকালে এক সমস্যা, তার বিকেলে এক সমস্যা। তারপর যে ডাক্তারবাবু ছিল ওকে এসে সান্ত্বনা দিল, বললো মা তুমি তো 1 বছরের মধ্যে সুস্থ হয়ে যাবে, তুমি চিকিৎসাটা চালাও। 5 তারিখে ওর জন্মদিনের দিন, মানে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে ইউএসজি, সিটি স্ক্যান এইসব দিয়ে, কিন্তু ওর ইয়েটা তো রিপোর্টটা জানে না। পরের দিন ওর ডিস্ট্রিক্ট স্পোর্টসেও খেলতে যাবে। তারপর দিন হচ্ছে 7 তারিখে আছে ওর হচ্ছে আউটগোয়িং 10-12 এর একটা অনুষ্ঠান হয় স্কুলে, তা ওইটা তো ও অ্যাঙ্কারিং করবে, সেখানে নাচ করবে। হ্যাঁ, তার বলছে মা এখন যাব না, এই 2 দিন কাটিয়ে যাই, আমি স্পোর্টসটা করে আসি, 2 প্রাইজ তো পাবোই, 3টেতে আমি সিলেক্টেড, আর ওই অ্যাঙ্কারিংটা করে ফেলি, তারপর নাই টিকিটটা কাটো। কিন্তু দাদা আমরা পারিনি সেদিন, আর নিজেদের ঠিকই রাখতে পারিনি, দুজনে মিলে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছি। ও তখনও বোঝেনি যে ও ক্যান্সার সাফার করছে। তো এই হচ্ছে তার মানে সাহসিকতা। কিন্তু যেদিন ওকে শোনানো হলো যেমন কেমোথেরাপি যেতে হবে, এবং একটা লং টার্ম 16 কি 17টা কেমোথেরাপি, তারপর 33টা রেডিয়েশন, এই জায়গার মধ্যে দিয়ে ওকে ট্রিটমেন্টে যেতে হবে, তখনই একটু ভেঙে পড়েছিল। তারপর আমরা তো সাহস দিতেই আছি, এইভাবে আমরা ওখান থেকে এলাম। কেউ না, আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, টিভিতে দেখে দেখাচ্ছি তোমায়। তা না কিন্তু ওই মেকআপটা চলে গিয়েও যে মেকআপটা থাকছে ওটা কিন্তু তুমি কোনো চোখের জলে মোছা যায় না, একদমই না। এটা জেনো। আমাদের প্রতি মুহূর্তে এরকম যিনি আক্রান্ত আর যিনি আক্রান্ত নন, প্রতি মুহূর্তে এরকম লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের চোখ দিয়ে জল পড়ে, মুখটা হাসি হাসি থাকে। এইভাবেই কিন্তু আমরা দেয়া নেয়া করতে 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 পৌঁছে যাই ওইখানে যেখানে আজকে ও সুন্দর করে নেচে ওঠে, এরম মিষ্টি করে হাসতে পারে, এরম করে গান গাইতে পারে। তুমি আছো 75-এ, 75 পয়েন্টসে, ওর একটা প্রশ্ন ছিনিয়ে নিয়ে বলে দিয়েছো। এইবার আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণটা হয়ে যাবে। দেখা যাক। ये मत सोचना कि तुम्हारा मैच इन 16 लड़कों से है। तुम्हारा मैच इस मुल्क के उन सब लोगों से है जो सोचते हैं कि लड़कियां लड़कों जितना अच्छा नहीं खेल सकती। लड़कों के हाथ तक तो पहुंच नहीं पा रही अब की लड़कियां। हमने तो कहा था भारतीय नारियां हैं, कहा निक्कर रिक्कर पहन के घूमती फिरेंगी। तुम्हारा मैच हर उस बेवकूफ के साथ जो भूल गया कि अगर लड़कियां उसको पैदा कर सकती हैं तो वो कुछ भी कर सकती है, कुछ भी। इतना बड़ा मैच चाहे तुमसे और मुझसे भी बड़ा, इसलिए मुझे तुमसे कहना चाहिए कि बिना डर के खेलना, एक दूसरे के साथ मिलकर खेलना, अपनी पूरी ताकत से खेलना, ऐसे खेलना वैसे खेलना। मगर मैं सिर्फ एक बात कहूंगा, এই যে একমাত্র কথা, সেই কথাটা কি? मैं सिर्फ एक बात कहूंगा, चक दे। এই যে আমরা দৃশ্যটা দেখলাম, তোমার মতো যারা যোদ্ধা, তোমার মতো ফাইটার যারা, হ্যাঁ, তাদেরকে উজ্জীবিত করবার চেষ্টা করছিল, ইন্সপায়ার করার চেষ্টা করা হচ্ছে। তাহলে তোমার উত্তরটা কি? চক দে। চক দে। যদি এটা ঠিক হয় তাহলে এক্ষুনি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ, আর যদি না হয় তাহলে আরেকটু অপেক্ষা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, আমরা দেখে নি তুমি যে উত্তরটা দিয়েছো চক দে, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। इतना बड़ा मैच चाहे तुमसे और मुझसे भी बड़ा, इसलिए मुझे तुमसे कहना चाहिए कि बिना डर के खेलना, एक दूसरे के साथ मिलकर खेलना, अपनी
पूरी ताकत से खेलना, ऐसे खेलना, वैसे खेलना, मगर मैं सिर्फ एक बात कहूंगा, जग জাগতে ওয়েন্দ্রিলা জাগতে। একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো, এমন একটা ইচ্ছে যে ইচ্ছেতে অনেক মানুষকে সঙ্গে নিয়ে বাঁচা আছে এবং বাঁচার স্বপ্ন দেখা আছে। আমরা সেই ইচ্ছে পূরণ উদযাপনের দিকে যাব। চলো চাকদে। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছে শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। এখন থেকে সব কথা দিন। আজকে আমাদের এই ছোট্ট মন্দিরে এদের পুজোর নৈবেদ্য হিসেবে ঐন্দ্রিলা খানিকটা প্রসাদ জোগাড় করতে পারলো। আমরা সবাই ধন্য হলাম। আমরা এদের জন্য সত্যি কৃতজ্ঞ। এরা আমাদের সেই সুযোগ করে দিলেন। 15 বছর পরে আমার হয়েছে, আর এই 6 বছর বয়সে আমার এই রোগটা ধরা পড়েছে। যিনি এটা দিলেন আমার, তার সারা জীবন আমি মনে রাখবো। আমার মা আশীর্বাদ আমার মাথায় থাকে। কাঁদবেন না, আনন্দের দিন আছে, কাঁদবেন না। মাথায় থাকবে। এই যে একটা কান্না, এইটা আপনারা যারা দেখছেন, আপনারা নিশ্চয়ই এখন আপনাদের চোখে জল কিন্তু মুখে হাসি। তার কারণ আমরা আবার সর্বশক্তিমানের কাছে আমাদের সাধ্যমতো এই কথাটা বলতে পারলাম, তোমার হারিয়ে দেওয়ার যদি ইচ্ছে থাকে, আমারও জিতবার ইচ্ছে আছে। আমরা সবাই মিলে জিতবো, জিতবো এবং চাকদে। আমাদের প্রত্যেকটা এপিসোডে কি কি পুরস্কার থাকে সেটা আপনাদের একবার জানিয়ে দিই। প্রতি এপিসোডে 100 পয়েন্ট স্কোর করতে পারলে পার্টিসিপেন্টরা পেয়ে যান এইচ.কে. দত্ত অ্যান্ড জুয়েলার্স এর তরফ থেকে একটি করে সোনার হার। প্রতি এপিসোডে 2 জন পার্টিসিপেন্টের জন্য থাকে এইচ.কে. দত্ত জুয়েলার্স এর তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। ওই যে মা একটু আগে কাঁদছিলেন, কি আনন্দে, কি উত্তেজনায় তিনি কিন্তু চাইছিলেন তার সন্তান সুখে থাক। আমরা সবসময় সেটা চাই। এবং এই যে সুখে থাকলে সন্তানদের যে কি অপূর্ব দেখতে লাগে, ভাগ্যশ্রীর দিকে তাকালে, ঐন্দ্রিলার দিকে তাকালে সে কথা বোঝা যায়। ভাগ্যশ্রী, তোমার চতুর্থ প্রশ্ন কি অপেক্ষায় আছে, খুব মন দিয়ে দেখো। এ বি সি আমরা ওপরে লেখা দেখতে পাচ্ছি, নিচে কতগুলি সংকেত আছে। একটি অক্ষর ওখান থেকে বাছাই করে নিতে হবে ওপর থেকে, এ বি সির মধ্যে থেকে, যেটাকে ওই নিচের সংকেতগুলোর সঙ্গে মেলালে আমি মানে তৈরি করতে পারব। তোমার বিষয় তো কম্পিউটার, কম্পিউটার সায়েন্স পড়াও তো? বেশ, লজিক আছে এখানে একটা। ওয়ার্ড তৈরি হচ্ছে বি দিয়ে, যদি যায় বিচার, বিভাগ, বিনয়। বিচার, বিভাগ, বিনয়, আনসার ইজ বি। ঐন্দ্রিলা, চ্যালেঞ্জ করতে চাও? নয়। তার কেন? মানে খুঁজে পাচ্ছ না নাকি না ওটা ঠিক বলে মনে হচ্ছে? এটাই মনে হচ্ছে, দেখা যাক। আমরা তোমার এই উত্তরটা নিলাম, তোমার ব্যাখ্যাটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক।
তুমি যে উত্তরটা দিয়েছো আমরা চোখের সামনে দেখলাম, সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। ঐন্দ্রিলা, হ্যাঁ এবার তুমি দাঁড়িয়ে আছো তৃতীয় ইচ্ছে পূরণের কাছে। 150 পয়েন্ট করতে হবে, 100 থেকে আরো 50-এ চলে যেতে হবে। সেজন্য তুমি চাইলে এখনই জাদু প্রশ্ন চেয়ে নিতে পারো। না, জাদু প্রশ্ন এখনই আমি বেশ, চাইছি না। তাহলে তোমার তৃতীয় ইচ্ছেটা কি জেনে নি। তৃতীয় ইচ্ছে হচ্ছে, আমাদের রিসেন্টলি 3 তলা হয়েছে, বাহ। আর বাবা মার জন্য একটা ঘর তৈরি করা হয়েছে, এবং সেই ঘরে মানে আমার অসুস্থতার জন্য মানে কিছু ইন্টেরিয়র কিছু করা হয়নি। তো আমি চাই যে বাবা মার জন্য একটা খাট দিতে ওই ঘরে, যেটাতে বাবা মা একদম আরাম করে থাকবে। বাহ, বাবা মার বিয়ে দিয়েছো, এবার খাটে এবার জোগাড় খাট করবে। দেবো, বেশ, ঠিক। দেখা যাক এইবার সেই ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে যে প্রশ্নটা আসছে সেটা খুব মন দিয়ে দেখো। একটি মিষ্টি তৈরির প্রক্রিয়া দেখানো হলো, এবার জিজ্ঞাসা করা হচ্ছে এটি কি মিষ্টি তৈরি করা হলো। আচ্ছা, সরভাজা। সরভাজা? হ্যাঁ, সরভাজা নিলাম। সরভাজা, তুমি চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ, 1 মিনিট। যদি ভুল হয় তোমার 25 যাবে। ছেড়ে দিলাম, আমি চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করলে না। ঐন্দ্রিলা, তোমার উত্তর সরভাজা। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। সরভাজা, সরভাজা একেবারে ঠিক উত্তর দিয়েছো। অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ। তোমার আরো 25 ঝুলিতে এলো। তুমি এসে পৌঁছলে 125-এ। আর একটি প্রশ্নের অপেক্ষা, পারলে তৃতীয় ইচ্ছে পূরণ। একদম। তুমি আছো 75-এ। তোমার আরেকটি প্রশ্নের অপেক্ষা, পারলে দ্বিতীয় ইচ্ছে পূরণ, বাবার জন্য ক্যামেরা। তোমার এইবারে যে প্রশ্নটা আসছে নির্দ্বিধায় ভালো করে দেখে একবারে প্রত্যয় নিয়ে উত্তর দাও। দেখা যাক তোমার যে প্রশ্নটা আসছে সেটা মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো।
শব্দটি সবকটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত। ঐন্দ্রিলা, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। তিনটেতেই হাত ইউজ করছি, হাতে খেলছি, এখানে হাতে পেন্টিং করছি, ওখানেও হাতেই লড়াই করছি। তাহলে হাত না, এই রে বা, সমান, ইকুয়ালিটি সমান, মানে কেউ জিতছেও না কেউ হারছেও না, সমান। যেভাবে ঘটনাটা দেখলাম তাতে ওই সমান শব্দটা যাবে। ড্র, ম্যাচ ড্র। ড্র মানে দুজনের কেউ জিতছে না, তাহলে কি শব্দটা কি? রিমেন সেম। আরে বা, কি বলবো, একটা ওয়ার্ড যদি সেই ওয়ার্ডটা না হয় মুশকিল হয়ে যাবে তো। উত্তরটা বলো, তাহলে আমরা তাকে কি বলবো? ড্র। ড্র। তুমি বলছো ড্র, তুমি কিছু বলতে চাও? না, তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হলো না ভুল হলো দেখে নি। মাঝখানে যে ছবি আঁকাটা ছিল সেটা সত্যি ড্রই বোঝাচ্ছে। হ্যাঁ, ওটা কেউ জিতবে না। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো, ড্র। তার মানে তুমি 100-এ পৌঁছে গেছো, 25 আরো জোগাড় করে ফেলেছো। বাহ! এবং সেই সঙ্গে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। আমরা উদযাপন করি, ক্যামেরার আকাঙ্ক্ষা নিয়ে আমরা পৌঁছে যাই ওই মঞ্চে। আবার ধরো আমার বেরিয়ে আসি, চলো আমায় কেবল ভালোবাসা গল্পগুলো বলো। এই ক্যামেরার জন্য একদিন আমি লোকের কাছে কথা শুনেছিলাম, আজকে আমার মেয়ে আমার হাতে এটা তুলে দিয়েছে। আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। চলি বাবার পায়ে পায়ে। ডেকে নেবো ঐন্দ্রিলা বাবা মাকে নিয়ে। তোমার জন্য তুমি 100 পেরিয়ে গেছো, অতএব আমরা সেই 100 রান করার আনন্দ এখন উদযাপন করব। এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা বিশেষ তোমাদের জন্য উপহার। কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা। ঐন্দ্রিলা, তোমার তৃতীয় ইচ্ছে পূরণ অপেক্ষায় আছে 25 পয়েন্টের জন্য। প্রশ্নটা দেখো, শোনো, তারপর একটা ছক্কা মারো, অর্থাৎ ঠিক উত্তর দাও। দেখা যাক। কি ধরনের গয়না তৈরি করা হলো? তুমি যদি চাও মা বাবার থেকে সাহায্য নিতে পারো। হ্যাঁ,
গোল্ড প্লেটেড গয়না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? তুমি চ্যালেঞ্জ করছো না, বেশ। তোমার গোল্ড প্লেটের উত্তরটা নিলাম, আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তোমার প্রশ্ন শেষ, একটি জাদু প্রশ্ন অপেক্ষা করে আছে, সেটা পরে হবে। তার আগে তোমার ইচ্ছে পূরণের স্বপ্নের কাছে যাব। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুই পারবো কেবল অনেক। আমার বিয়ের ঠিক সেই সময়কালে আমার বাবা খাট দিতে পারেনি। ওহো। হ্যাঁ, পরে অবশ্য সেটাকে প্রোভাইড করেছিলেন যখন উনি পেরেছিলেন, কিন্তু সেই সময়টার কথা আমার এখন মনে হচ্ছে যে আমার মেয়ে সেটা আমাকে পূর্ণ করে দিল। প্রতি এপিসোডের পার্টিসিপেন্টদের মায়েদের জন্য থাকে আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। ভাগ্যশ্রী, তোমার 6 নম্বর প্রশ্ন অপেক্ষায় আছে। কি জন্য অপেক্ষায় আছে? আমার তৃতীয় ইচ্ছে। তোমার তৃতীয় ইচ্ছেটা বলো। আমার তৃতীয় ইচ্ছে, আমার বাবা মা তো কাজের চাপে, মা ঘরের চাপ, বাবা এই টোটো নিয়ে তো ঘরের চাপে, সেরকম আমাদের কোথাও কোনোদিন আউটিং হয় না। আমি চাই যে একটা দিন আমি, আমার বাবা মা, আমার ভাই রয়েছে, আমরা সবাই মিলে একটা আউটিং এ যেতে চাই, বেশ ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, শপিং করবো, সিনেমা দেখবো, বেশ একটা আলাদাই দিন কাটাতে চাই। বাবা মাকে সেই দিনটা আমি উপহার দিতে চাই। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। এই ইচ্ছে পূরণ করতেই হবে। সেই জন্য যে প্রশ্নটা আসছে সেটা ওইখানে আসবে, 6 নম্বর প্রশ্ন। খুব মন দিয়ে শোনো, দেখা যাক। সালকালে বেলা বিলোতি দিলিলো, সালকালে বেলা ডুবিলো, একটু লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, এইটাকে দুঃখে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। লাল পাহাড়ির দেশে যাবি, হরিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হরিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, ইনাকে তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো। বিন্ধারে পহলা সের বহন, পলাবো পলাবো ইঁদুরে ঢোল কাটে, এ কাটে রে পতরে পিরিতির ফুল ফুটে, ও ফুটে রে পতরে পিরিতির ফুল, পতরে পিরিতির ফুল, পতরে পিরিতির ফুল ফুটে। বাহ, স্মিতা, ঋষি, আমরা সবাই চিনি ওদের, সারেগামাপার দারুণ শিল্পী। এবারে প্রশ্নটা, এই যে নাচ দেখলাম, এই যে গান শুনলাম, এই ফর্মটাকে কি বলে? এর নাম কি? নাচটা হচ্ছে ঝুমুর, ঝুমুর ডান্স। তাহলে তোমার উত্তর? আমিও ডান্স করতাম অ্যাকচুয়ালি। ঝুমুর করতে? ঝুমুর নয়, আমি ক্লাসিক্যাল ভারতনাট্যম করতাম। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, আমরা এবার দেখি স্মিতার কাছ থেকে উত্তরটা নেব। একদম সঠিক উত্তর। সঠিক উত্তর, ধন্যবাদ। তুমি গিয়ে পৌঁছলে 125-এ। আর একটি মাত্র প্রশ্নের অপেক্ষা, তাহলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। আমি ওদের সাথে একটু ডান্স করতে চাই। প্লিজ যাও, প্লিজ যাও। তুমিও যেতে পারো, যাও। পিন্ধারে পহলা সের বহন, পলাবো পলাবো মন, নেংটি ইঁদুরে ঢোল কাটে, এ কাটে রে পতরে পিরিতির ফুল ফুটে, এ ফুটে রে পতরে পিরিতির ফুল ফুটে। ঐন্দ্রিলা, তোমার চতুর্থ ইচ্ছে পূরণের জন্য তোমার হাতে আছে শুধু জাদু প্রশ্ন।
তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নিই। মা শুরু থেকেই যখন আমার ট্রিটমেন্ট স্টার্ট হলো তখন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যে আমি যদি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাই ভালো করে, তাহলে বৈষ্ণোদেবী মন্দিরে কাশ্মীরে ওখানে গিয়ে মা এবং বাবা সেই 12 কিলোমিটার হেঁটে পার করে দর্শন করে আসবে এবং পুজো দিয়ে আসবে আমার নামে। তো এটাই হচ্ছে আমার চতুর্থ ইচ্ছে, যে মা বাবার জন্য বৈষ্ণোদেবী ট্যুর। বাহ, আমাদের ম্যাজিক কোয়েশ্চেনটা তোমার জন্য কি অপেক্ষায় আছে, তোমার জন্য আজকের শেষ প্রশ্ন, দেখে নাও। যারা মধু সংগ্রহ করে, আমরা দেখলাম মধু সংগ্রহ করতে গেল গভীরে, তাদেরকে কি বলে? আমার একটা হেল্প বাকি আছে। হ্যাঁ, একটা হেল্প বাকি আছে। মধুকর। মধুকর? হ্যাঁ। তুমি মায়ের হেল্প নিয়ে বলছো মধুকর? হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বেশ, যদি এই প্রশ্নের উত্তর ঠিক হয় তাহলে তোমার পয়েন্ট গিয়ে দাঁড়াবে 200, তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হবে। আর যদি ভুল হয় তাহলে দুঃখের সঙ্গে আমরা এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। আমরা দেখে নিই তোমার জাদু প্রশ্ন বা ম্যাজিক কোয়েশ্চেনের উত্তর ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা। আমরা যারা সুন্দরবনে মধু সংগ্রহ করি তাদেরকে মহিলে বলা হয়। এটা একটা চালু কথা ওখানকার, মৌলে। এই মৌলে শব্দটা তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, স্বাভাবিকভাবেই সেই শব্দটা পাওয়া যায়নি, অতএব তোমার উত্তরটা ভুল হলো। কিন্তু তোমার সুযোগ চলে যায়নি, এখনো সুযোগ আছে। ওর ম্যাজিক কোয়েশ্চেনের উত্তর যদি তুমি ঠিক বলতে পারো +50, সেক্ষেত্রে তুমি কিন্তু পৌঁছে যাবে তোমার চতুর্থ ইচ্ছে পূরণের দোরগোড়ায়। তোমার ম্যাজিক কোয়েশ্চেনটি, তুমি আছো 125-এ। তোমার ম্যাজিক কোয়েশ্চেন কি আছে অপেক্ষায়, ভালো করে বোঝো, তারপর উত্তর দাও। हाथ मेरा थाम लो, साथ जब तक हो, बात कुछ होती रहे, बात जब तक हो, सामने बैठे रहो तुम, रात जब तक हो। अरे अरे कुछ हो गया, कोई न पहचाना, बन जाए अफसाना। শাহরুখ খানকে কতগুলি কস্টিউমে দেখা গেল?
তুমি চ্যালেঞ্জ করে পৌঁছে যেতে পারো তোমার চতুর্থ ইচ্ছে পূরণে। উত্তর বিচার করো, মা বাবার সঙ্গে কথা বলে নিতে পারো। তোমার এখনো সাহায্য নেওয়া হয়নি। প্রথমে দুটো, তারপরে ওই যখন ওই দুটো রো করে ডান্স করছিল তখন কি ও ছিল? ওই পেছনে পেছনে ছেলেগুলো আর মেয়েগুলো যখন নাচছিল তখন ও ছিল। চারটে। তুমি তো চ্যালেঞ্জ করছো। তুমি যদি ঠিক বলো তাহলে পয়েন্ট পাবে, আর যদি ভুল বলো 50 নম্বর তোমার থেকে মাইনাস হয়ে যাবে। 6টা। বেশ, চ্যালেঞ্জ করে ও বলছে 6টা। ও যদি পারে তাহলে ওর চতুর্থ ইচ্ছে পূরণ হবে। তুমি যদি পারো, তুমি বলেছো 4টে, তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। এবার আমরা দেখে নিই এই 4-6 মাঝখানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আসল উত্তর নিয়ে। দেখা যাক। हाथ मेरा थाम लो, साथ जब तक हो, बात कुछ होती रहे, बात जब तक हो, सामने बैठे रहो तुम, रात जब तक हो, कुछ हो गया, कोई न पहचाना, চার একেবারে ঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 175 স্কোরে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। এবং যেহেতু ও চ্যালেঞ্জ করেছিল এবং উত্তরটা দুর্ভাগ্যজনকভাবে ভুল হয়েছে, সেই হেতু তোমার -50 হয়ে তুমি পৌঁছে গেছো 100-তে। অর্থাৎ পয়েন্টের বিচারে জানলাম আজকের বিজয়ী হলো ও। আজকের উইনারের জন্য এই ট্রফিটা আছে। এই ছবিটা তোমাদের 3 জনের এই অনুষ্ঠানে, এটা বাবার হাতে তুলে দাও। এটা HK দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা গিফট ভাউচার আছে, এটা তোমার মায়ের হাতে দিলাম। স্বর্ণালী কাঞ্জিলালের করা বিশেষ একটি শাড়ি, সেটা তোমার মায়ের জন্য, তুমি মার হাতে তুলে দাও। HK দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা গিফট ভাউচার, আর এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের তৈরি করা স্পেশাল শাড়ি। আবার মনে করিয়ে দিই আপনাদের যে এই সমস্ত শাড়ি গয়না এইগুলো পরে আমরা যত না উজ্জ্বল হই, উজ্জ্বল তো হই বটে, সবচেয়ে বেশি উজ্জ্বল হই যখন নিজেই নিজেকে সাহস দিয়ে বলতে পারি যে আমি পারি, আমি লড়াই চালিয়ে যেতে পারি, সর্বক্ষণ লড়তে পারি। সেই লড়াইয়ের অঙ্গীকার করলাম আমরা সবাই একসাথে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে, যে মঞ্চটির নাম হ্যাপি প্যারেন্টস ডে।